আমাদের দেশের যে কোনো ফৌজদারি কার্য ব্যবস্থায় আমাদের যে সেক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকের মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে কোনো একটা ঘটনা ঘটলে সবসময় কি তার আত্মীয়স্বজন মামলা করে না, তো পুলিশ করে, পথচারী করে, যে কোনো ব্যক্তি করে। সুতরাং আমাদের ফৌজদারি যে কোনো মামলা শুরু হয়, এটা প্রাথমিক তথ্য বিবরণী যে কী কী ইনফরমেশনের ভিত্তিতে একটা মামলা শুরু হয়। সাধারণত কোর্টে মামলা হতে পারে, কিন্তু সব মামলায় কি এজাহারভুক্ত আসামিরাই কি দণ্ডিত হন নাই তো। অনেকেই চার্জশিটে বাদ যান, অনেকে বিচারের সম্মুখীন হন, আবার বিচারেও কেউ খালাস পান। কিন্তু ফৌজদারি ব্যবস্থাতে বিশেষ করে অপরাধীরা যখন অপরাধ করেন, সবাই কিন্তু চেষ্টা করেন তার অপরাধের চিহ্ন রাখার জন্য। তো কোনো কারণে একজন ব্যক্তির এজাহার কিংবা মামলার শুরুতেই তার নাম ছিল না, কিন্তু পরবর্তীতে তদন্তে যদি তার নাম আসে, তাহলে তিনিও কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তি হতে পারেন। তার বিরুদ্ধে চার্জশিট হতে পারে, তার বিরুদ্ধে মামলার বিচার হতে পারে, তার বিরুদ্ধে ট্রায়াল হতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তো এখানে আমরা দেখছি যে বেশ কয়েকটি রিট পিটিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতি সম্প্রতি দায়ের করা হয়েছে। সেগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ যেন আমাদেরকে কোনো কারণে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করতে না পারে। কিন্তু ফৌজদারি কার্য ব্যবস্থাতে, ফৌজদারি সিস্টেমে, আমাদের আইনের মধ্যে কোনো ব্যক্তির এজাহারভুক্ত হওয়াটাই একমাত্র কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ করে না। নানা মাধ্যমে, তদন্তের মাধ্যমে একজন ব্যক্তির অভিযোগ আসতে পারে, অভিযুক্ত হতে পারেন, তার বিরুদ্ধে চার্জ গঠন করা, চার্জশিট দেওয়া এবং বিচারের আলামত উপাদান থাকতে পারে। তো হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে, তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। এটাও কিন্তু একজন নাগরিকের দায়িত্ব যে তিনি যেন কোনো কারণে হয়রানির শিকার না হন, তিনি যেন কোনো কারণে নির্যাতনের শিকার না হন, এবং আইনের মারপ্যাচে পড়ে যেন তার অধিকার ক্ষুণ্ণ না হয়। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার একজন ব্যক্তি। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। আমাদের আজকে আদালতের কাছে বক্তব্য ছিল যে হাইকোর্ট বিভাগ এই আদেশটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে যে প্রিভেন্টিভ মেজারটা দিয়েছেন, এটা আপনাদের পূর্ববর্তী সিদ্ধান্ত সাপোর্ট করে না। প্লাস সংবিধানের এই সমস্ত অধিকারগুলো কিন্তু আইন সাপেক্ষ। দেখেন, 5ই আগস্টের ঘটনায় যে সমস্ত ব্যক্তিগুলো রিট পিটিশন ফাইল করেছেন, তারা অধিকাংশই 5ই আগস্ট 2024 পূর্ববর্তী গণ হত্যা, ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ, গুম, খুনের মামলা। সেই সময়কার সংগঠিত অপরাধের সঙ্গে কারা জড়িত, কারা প্রকৃতপক্ষে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে, সেগুলো তো তদন্তকারী সংস্থা তদন্ত করতে একটু সময় লাগবে। হ্যাঁ, এই কথাও সত্যি যে আমাদের আইনের মধ্যে একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে যে এই সময়কালের মধ্যে তদন্ত শেষ করা শ্রেয়, বাট সেটাই কিন্তু কনক্লুসিভ না। তবুও এই দৃষ্টিতে আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যে এমন একটি যদি ওপেন অর্ডার থাকে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায়, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে, এরকম একটা ব্যালেন্স আমাদের করতে। সেক্ষেত্রে আদালত, আপনারা জানেন যে 2 দিন শুনানি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ, তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্যে নির্দেশনা দিয়েছেন। এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না, কিংবা আমরা কোনো মুলতবি চাইব না।